এপিসোড 2 শেষ করেছি যশবন্তগড় দেখিয়ে। যশবন্তগড় থেকে বেরিয়ে তাওয়াংয়ের দিকে এগিয়ে চললাম। পথে জাং নামক জনপদের কাছাকাছি এসে মনে হয়েছিল এখানকার বিখ্যাত জাং ওয়াটারফলটি আজ দেখে নেব, কিন্তু প্রায় সন্ধে হয়ে গিয়েছিল, তাই উপভোগ করতে পারবো না, তাই আজকে ছেড়ে দিলাম। তাওয়াংয়ের দিকেই এগিয়ে চললাম। তাওয়াং পৌঁছতে পৌঁছতে রাত প্রায় 9টা হয়ে গিয়েছিল। আমাদের হোটেল আগে থেকে বুক করা ছিল হোটেল হোয়াইট তারাতে, ওখানে গিয়ে উঠলাম, কিন্তু রাত্রি হয়ে গিয়েছিল বলে হোটেলের সামনেটা আপনাদের দেখাতে পারিনি, তাই এখন দেখাচ্ছি। এইটি তাওয়াং শহরে যাওয়ার প্রবেশপথ। কাল রাত্রিতে জাং নামক জনপদ থেকে তাওয়াং শহরে ঢোকার সময় এই প্রবেশপথ দিয়েই গিয়েছিলাম। আজকে সকালে তাওয়াং থেকে যখন জাং ফলের দিকে যাচ্ছি তখন আবার এই প্রবেশপথ দিয়েই আমাদের যেতে হচ্ছে। আজকে 6 নভেম্বর। তাওয়াং এসে অরুণাচলের বিখ্যাত জাং ফল বা নুরানাং ফল না দেখলে আপনার বোধহয় অরুণাচল ভ্রমণে এসে কিছুই দেখা হলো না মনে হবে। তাই আমি দেরি না করে বেরিয়ে পড়লাম সকাল সকাল জাং ফল দেখতে যাওয়ার জন্য। ওয়াও, সত্যি পয়সা উসুল হয়ে গেল তাওয়াং ট্যুর করতে এসে। প্রায় 100 মিটার উচ্চতার এই নুরানাং বা জং ফলকে অনেক সময় বং বং ফলও বলা হয়। দেখুন, গর্জন করতে করতে জলের ধারা অবিরাম গতিতে নেমে আসছে। অনেক ধরনের ওয়াটারফল ভারতবর্ষের বিভিন্ন জায়গায় রয়েছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ওয়াটারফলের জলটা যেখানে নিচে পড়ে সেখানে যাওয়ার সুযোগ থাকে না। জাং ফলের বৈশিষ্ট্য হলো পাদদেশে গিয়ে এর সৌন্দর্য উপভোগ করার সুযোগ রয়েছে। ওয়াটারফলের পাদদেশে বসে এবং দাঁড়িয়ে জলের গর্জনে সামিল হলাম। ছোট ছোট জলের কণা ফোয়ারার মতো হয়ে গায়ে পড়ছে। ফলকে কাছ থেকে দেখার এক অনন্য অনুভূতি। প্রধানত 2টি ধাপে জল পড়ছে ওয়াটারফল থেকে। নিচে জল জমে গিয়ে সুন্দর একটি নদীর ধারা তৈরি করেছে। চারিদিকে পাহাড়, পাহাড়ি গাছ, সঙ্গে ওয়াটারফল ও নদী। অবর্ণনীয় সৌন্দর্যে মন ভরে গেল। সময় নেই, আরো 2টো স্পট তাওয়াং টাউনের মধ্যে দেখতে হবে। সুন্দরী জাং ফল বা নুরানাং ফলের কাছে আর থাকতে পারবো না। ভারাক্রান্ত মন নিয়ে ফিরে চললাম তাওয়াং টাউনের দিকে। এবারে এলাম তাওয়াংয়ের অন্যতম আকর্ষণ জায়ান্ট বুদ্ধ স্ট্যাচু দেখার জন্য। দেখতেই পাচ্ছেন প্রচুর লোকের সমাগম হয়েছে এখানে। আশেপাশের পাহাড়, তার সাথে এই স্ট্যাচু জায়গাটিকে অপূর্ব সুন্দর করে তুলেছে। স্ট্যাচুটি মহান বৌদ্ধগুরু বা রিনপোচে এইচি থেগসের উদ্যোগে 2015 সালে তৈরি হয়েছিল। এটি তাওয়াংয়ের একটি ছোট্ট পাহাড়ের ওপর অবস্থিত। এখানে ভগবান বুদ্ধ পদ্মাসনে বসে রয়েছেন। অন্যান্য মনাস্ট্রির মতো এখানেও বুদ্ধদেবের বিভিন্ন বাণী সুন্দরভাবে বর্ণিত রয়েছে দেওয়ালে এবং থাঙ্গাকাতে। বুদ্ধের অনেক ধাতব মূর্তিও রয়েছে ভেতরে। বুদ্ধের বাণী প্রচারের আদর্শ জায়গা এটি। এবার এসে পৌঁছলাম ভারতের সবথেকে বড় মনাস্ট্রিতে, যেটি এই তাওয়াংয়ে অবস্থিত। নাম তাওয়াং মনাস্ট্রি। এটি একটি পাহাড়ের উপর অবস্থিত, উচ্চতা 3000 মিটার। মনাস্ট্রির দিকে যাওয়ার রাস্তাটি খুবই প্রশস্ত। সব মনাস্ট্রির মতো এখানেও ধাতব প্রেয়ার হুইল রয়েছে, হাত পা ধোয়ারও জলের ব্যবস্থা।
এই মনাস্ট্রিটি তৈরি করেছিলেন মেরাক লামা লোডরে গিয়াৎসো। ইয়ারটা ছিল 1680-81। পৃষ্ঠপোষকতা করেছিলেন 5th দালাই লামা নাওয়াং লবসেং গিয়াৎসো। প্রবেশপথের দরজাটি কুঁড়ে ঘরের মতো দেখতে। এই ধরনের দরজাকে কাকিলাং বলে। এই মনাস্ট্রির বজ্রায়ন বুদ্ধিজম অনুসরণ করে। তাওয়াং মনাস্ট্রির আরেকটি নাম রয়েছে, নামটি হলো গ্যাডেন নামগিয়াল লাতসে। এই নামটির তাৎপর্য হলো ডিভাইন প্যারাডাইস অফ কমপ্লিট ভিক্টরি, অর্থাৎ সম্পূর্ণ বিজয়ের ঐশ্বরিক স্বর্গ। মনাস্ট্রিটির বিভিন্ন পার্ট রয়েছে, প্রত্যেকটি পার্টে একটি করে দরজা রয়েছে প্রবেশের জন্য। এইভাবে বিভিন্ন দরজা পেরিয়ে মনাস্ট্রিটির আরো ভেতরের দিকে যাচ্ছিলাম। হঠাৎ করে যাওয়ার পথে এক ক্ষুদে সন্ন্যাসীর সঙ্গে দেখা। মনাস্ট্রিটির যত ভেতরের দিকে প্রবেশ করছি বুঝতে পারছি উঁচু পাহাড়ের দিকে উঠছি। মনাস্ট্রিটি 925 ফিট উচ্চতার একটি উঁচু দেওয়াল দিয়ে ঘেরা। তাওয়াং মনেস্ট্রি থেকে তাওয়াং শহরটিকে খুব সুন্দর লাগছে। মনেস্ট্রির আশেপাশের অঞ্চল প্রকৃতপক্ষে তাওয়াং চু ভ্যালির অন্তর্গত। মনাস্ট্রির মধ্যে একটি বড় বিল্ডিং রয়েছে যাকে বলা হয় মেইন বিল্ডিং। এখানে 65টি রেসিডেন্সিয়াল কোয়ার্টার্স রয়েছে। এই কোয়ার্টারগুলিতে বৌদ্ধ ভিক্ষুদের থাকার ব্যবস্থা রয়েছে যারা এখানে বুদ্ধিজম সম্পর্কিত শিক্ষালাভ করছে। ঘরগুলির জানালা দরজা সুন্দরভাবে রং বেরঙের নকশা আঁকা রয়েছে। মনাস্ট্রির মধ্য দিয়ে এক প্রান্ত থেকে যখন অন্য প্রান্তে যাচ্ছি, মাঝে একটি বড় প্রার্থনা ঘরের কাছে এসে পৌঁছলাম। যে প্রার্থনা ঘরটির মধ্যে বুদ্ধের মূর্তি রয়েছে, বিভিন্ন দেওয়ালে এবং অন্যান্য জায়গায় বুদ্ধের বাণী সম্পর্কিত লেখা রয়েছে। এই যে দেখুন প্রার্থনা ঘর, এই প্রার্থনা ঘরটিকে এখানে প্রধান মন্দির বলা হয়। মনাস্ট্রির একেবারে শেষের দিকে একটি মিউজিয়াম রয়েছে। মিউজিয়ামটির নাম গিল্ডান নামগিয়াল লুকসা মিউজিয়াম। এখানে প্রবেশ করার জন্য টিকিট নিতে হয়। বয়স্কদের জন্য এই টিকিটের দাম 50 টাকা এবং 10 বছরের কম বয়সী ছেলে মেয়েদের জন্য হাফ দাম অর্থাৎ 25 টাকা করে দিতে হয়। এখানে হস্তশিল্পের সংগ্রহশালা রয়েছে। স্থানীয় উপজাতি লোক অর্থাৎ মনপা উপজাতির সম্প্রদায়ের লোকজন বিভিন্ন যেগুলো জিনিস ওরা তৈরি করেছেন এখানে সংগ্রহ করে রাখা হয়েছে, যেমন বিভিন্ন মুখোশ, ব্রোঞ্জ, রূপো ও অন্যান্য ধাতু দিয়ে তৈরি বাসনপত্র, জলের পাত্র, পাথর দিয়ে তৈরি বাসনপত্র, জলের পাত্র এখানে রয়েছে। স্থানীয় রাজ পরিবারের লোকজনদের ব্যবহৃত পোশাক আশাকও রয়েছে। স্থানীয় সেনাকর্মী কেসি গিয়াৎসোর ব্যবহার করা বন্দুকও রয়েছে। আচার অনুষ্ঠানে ব্যবহৃত বিভিন্ন ধরনের জিনিসপত্র এখানে সংগৃহীত হয়েছে। বৌদ্ধ ভিক্ষুকদের দ্বারা ব্যবহৃত বিভিন্ন ধরনের জিনিসপত্রও রয়েছে এখানে। বেশ কিছু বই ও ম্যাগাজিনের সংগ্রহ রয়েছে। প্রধানত 14তম দালাই লামা সম্পর্কিত বইপত্র বেশি রয়েছে এখানে। আরো কিছু হস্তশিল্পের নিদর্শন দেখলাম মিউজিয়ামের দোতলায়।
এখানে একটি পাত্র রাখা রয়েছে দেখতে পাচ্ছেন, যেখানে আপনি কিছু দান করতে পারেন মিউজিয়ামের উন্নতির প্রকল্পের জন্য। মিউজিয়ামে সংগৃহীত হস্তশিল্পগুলির মধ্যে মান্ডালা আর্টের ব্যবহার করা হয়েছে। মান্ডালা আর্ট বৌদ্ধ ধর্মাবলম্বী লোকজনদের হস্তশিল্প কর্মের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই আর্ট প্রধানত একটি বৃত্তাকার জিওমেট্রিক কনফিগারেশনকে বেস করে তৈরি হয়। বিভিন্ন সময়ে ভারতের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী এই মনাস্ট্রিটি দর্শন করেছেন। তাদের উপস্থিতি সংক্রান্ত বিভিন্ন ছবি এই মিউজিয়ামে সংগৃহীত হয়েছে। 14তম দালাই লামাও এখানে এসেছেন বেশ কয়েকবার, তাকে নিয়েও বিভিন্ন ছবি সংগৃহীত হয়েছে এই মিউজিয়াম। অরুণাচল প্রদেশ ট্যুরের এপিসোড 3 এখানেই শেষ করছি। এপিসোড 4 এর জন্য অপেক্ষা করুন প্লিজ। ভালো থাকবেন।